গভর্নমেন্ট জব প্রিপারেশন ফর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আবারও সবাইকে স্বাগতম। আজকে আমরা এমসিকিউ এর উপরে ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হলাম। যেহেতু সামনেই বিআরইবির উপরে পরীক্ষা, তো আমরা বিআরইবির উপরে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে কিছু ভিডিও বানাবো, যেগুলোতে আমরা প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন এসেছে সেগুলো সম্পর্কে আলোচনা করব এবং সেই কোশ্চেনগুলোর রিলেটেড আরও যে ইম্পর্টেন্ট এমসিকিউ আছে সেগুলো সম্পর্কেও আলোচনা করব। তো প্রতিটা কোশ্চেনে দেখা যায় যে 4টা করে কিন্তু অপশন থাকে। তো আপনি যদি একটা কোশ্চেন পড়ার পরে সেই কোশ্চেনে যে আরও 3টা অপশন আছে সেই অপশনগুলো পড়েন, তাহলে আপনার ওই একটা কোশ্চেন থেকে কিন্তু আপনি দেখবেন যে আপনার 4টা কোশ্চেন পড়া হয়ে যাবে। তো আমি আমার ভিডিওগুলো এমনভাবে বানাবো যেন আপনি একটা কোশ্চেন পড়ার সাথে সাথে আপনার আরও 3টা কোশ্চেন পড়া হয়ে যায়, অর্থাৎ একটা কোশ্চেন পড়লে আমাদের যেন টোটাল 4টা কোশ্চেন জানা হয়ে যায়। তো এই কারণে আমার ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট সেকশনে সে সাজেশন দিবেন। আমি ধারাবাহিকভাবে বিআরইবিতে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো আমি ধারাবাহিকভাবে আজকের ভিডিও থেকে পার্ট ওয়াইজ আস্তে আস্তে সেগুলো আলোচনা করব। তো আপনিও যখন নিজে পড়াশোনা শুরু করবেন এমসিকিউ, তখন আপনি যখন একটা কোশ্চেন পড়বেন যে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনটা এসেছে সেটা যে বাকি একটা অপশনের সাথে আরও 3টা অপশন আছে, আপনি সেই 3টা অপশনও ডিটেইল পড়ার চেষ্টা করবেন, তাহলে খুব সহজেই আপনার পড়াটা হয়ে যাবে। তো বিআরইবি 15 সালে প্রথম যে কোশ্চেনটি এসেছিল সেটা বলছে যে ইফ দ্য রেজাল্টেন্ট অফ এ নাম্বার অফ ফোর্সেস অ্যাক্টিং অন এ পার্টিকেল ইজ 0 দ্য পার্টিকেল উইল নট বি ইন ইকুইলিব্রিয়াম। অপশন দুইটা, একটা হচ্ছে ইয়েস অর নো। অর্থাৎ আমাকে বলছে যে কোনো একটা সাবস্টেন্সের উপরে যদি আমার নাম্বার অফ ফোর্স কাজ করে এবং সেই নাম্বার অফ ফোর্সের রেজাল্টেন্টটা যদি আমার 0, পার্টিকেল ইজ 0, অর্থাৎ আমার যে ফোর্সটা তার ফোর্সগুলোর রেজাল্টেন্ট যদি 0 হয়, আমাকে বলছে দ্য পার্টিকেল উইল নট বি ইন ইকুইলিব্রিয়াম, অর্থাৎ আমার এটা ইকুইলিব্রিয়ামে থাকবে না। কিন্তু বাস্তবে কি এটা সম্ভব? আমি যখন আমার একটা সাবস্টেন্সের উপরে চারদিক থেকে বিভিন্ন ধরনের সমপরিমাণ ফোর্স অ্যাপ্লাই করব, তখন আমার তার রেজাল্টেন্টটা যদি 0 হয়, তাহলে কিন্তু বাস্তবে আমার ওই বস্তুটা যেখানে ছিল সেখানেই থাকবে। অর্থাৎ রেজাল্টেন্ট যদি আমার 0 হয় তার মানে বস্তুটা আমার ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে। কিন্তু এখানে কিন্তু তার উল্টা বলছে, এখানে বলছে যে আমার যে ফোর্সগুলো কাজ করছে তার রেজাল্টেন্ট আমার 0, কিন্তু বলছে যে উইল নট বি ইন ইকুইলিব্রিয়াম। তার মানে বোঝা যাচ্ছে যে আমার এখানে যেটা বলেছে যে এটা ইয়েস অর নো হবে, অর্থাৎ অবশ্যই এটা আমার নো হবে। কারণ আমাকে বলছে ইফ দ্য রেজাল্টেন্ট অফ এ নাম্বার অফ ফোর্স অ্যাক্টিং অন এ পার্টিকেল, অর্থাৎ একটা পার্টিকেলে যে বিভিন্ন ধরনের ফোর্স কাজ করছে এদের রেজাল্টেন্ট যদি 0 হয়, তাহলে পার্টিকেলটা অবশ্যই আমার ইকুইলিব্রিয়ামে থাকবে। কিন্তু এখানে বলা আছে দ্য পার্টিকেল উইল নট বি ইন ইকুইলিব্রিয়াম। অর্থাৎ আপনি কোনো একটা সাবস্টেন্সকে যদি ধরেন আপনি একদিক থেকে 10 কিলো নিউটনে টানছেন, আরেক দিক থেকেও 10 কিলো নিউটনে টানছেন, তখন কিন্তু আমার এদের রেজাল্টেন্টটা আমার কি হচ্ছে, রেজাল্টেন্টটা 0 হচ্ছে। কারণ দুই দিক থেকে আপনি যখন 10 কিলো নিউটনের কোনো একটা সাবস্টেন্সকে টানবেন সে কিন্তু ফিক্সড পজিশনেই থাকবে। কিন্তু যখনই আপনি একদিক থেকে 15 কিলো নিউটনে টানছেন, আরেক দিক থেকে 5 কিলো নিউটনে টানছেন, অর্থাৎ এর যে রেজাল্টেন্ট সেটা কিন্তু আর 0 হচ্ছে না, তখন এটা আমার আর ইকুইলিব্রিয়ামে থাকবে না। তো আমাদের কোশ্চেন অনুযায়ী এটা অবশ্যই ইকুইলিব্রিয়ামে থাকবে। এরপর কোশ্চেন 2 যেটা এখানে দেখেন আমাকে বলছে দ্য পয়েন্ট থ্রু হুইচ দ্য হোল ওয়েট অফ দ্য বডি অ্যাক্টস ইররেসপেক্টিভ অফ দ্য পজিশন ইজ নোন অ্যাজ। এখানে আমার 4টা অপশন আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া, সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ পারকিউশন, সেন্টার অফ মাস। তো আমাকে বলছে যে কোনো একটা সাবস্টেন্স বা কোনো একটা বস্তুর যে হোল ওয়েটটা আছে এটা যে পয়েন্ট দিয়ে পাস করে সেই পয়েন্টটার নাম কি। তো এটা আমরা জানি যে আমাদের যে কোনো একটা বস্তুর যে ওয়েট আছে এটা যে পয়েন্ট দ্বারা পাস করে সেটাকে আসলে সেন্টার অফ গ্র্যাভিটি বলে অথবা সেন্ট্রয়েড বলে। তো এটা দেখেন, এটা যদি একটা রেক্ট্যাঙ্গেল আমরা ধরি বা স্কোয়ার ধরি, এটার যে সেন্টার অফ গ্র্যাভিটি এটা কিন্তু হচ্ছে যে এর যে 2টা ডায়াগোনাল আছে সেই ডায়াগোনাল 2টাকে আমরা যদি যোগ করে দিই, তাহলে এর ডায়াগোনাল 2টা যে পয়েন্টে কাট করবে সেই পয়েন্ট দিয়েই এই টোটাল যে রেক্ট্যাঙ্গেল আছে তার যে ওয়েটটা সেটা কিন্তু সেই পয়েন্ট দিয়ে পাস করে যাবে, যেটাকে আমরা বলি সেন্ট্রয়েড অথবা সেন্টার অফ গ্র্যাভিটি। এই যে 2টা যে ডায়াগোনাল আছে এই ডায়াগোনাল 2টা যে পয়েন্টে কাট করেছে এইটাই হচ্ছে তার সেন্টার অফ গ্র্যাভিটি। অর্থাৎ এই রেক্ট্যাঙ্গেলে যদি আমরা ওয়েট নিই সেই ওয়েটটা অবশ্যই এই পয়েন্টে সেন্টার অফ গ্র্যাভিটি যেটা সেন্ট্রয়েড সেই পয়েন্ট দিয়ে পাস করবে। তাহলে এটা হচ্ছে আমার সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে। আর যদি আমার এটা সার্কুলার হয় তখন কিন্তু সার্কুলারের ক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে ওর যে সেন্টার পয়েন্ট আছে সেই পয়েন্ট দিয়েই আমার পাস করে যায়। আর আমার যখন হচ্ছে ট্রায়াঙ্গুলার হবে, ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এটা কিন্তু আমার যে এখানে সার্কুলার দেখেন, সার্কুলারের ক্ষেত্রে আমার অবশ্যই এর যে সেন্টার পয়েন্ট আছে সার্কুলারের যে ওয়েট এই ওয়েট
কোনো একটা সার্কুলার সাবস্টেন্স হলে তার ওয়েটটা অবশ্যই এর যে সেন্টার সেই পয়েন্ট দিয়ে পাস করবে। আর যদি ট্রায়াঙ্গুলার হয় তখন আমরা প্রত্যেকটা পয়েন্ট থেকে মধ্যমা যেটা সেই মধ্যমাটা ড্র করব। মধ্যমা ড্র করলে আমরা জানি যে তিনটা মধ্যমা, আমাদের এখানে তিনটা লাইন আছে, তাহলে আমার এখানে তিনটা আমি যদি মধ্যমা ড্র করি, এটা আমার যেই পয়েন্টে কাট করবে এটাই হচ্ছে এর সেন্টার অফ গ্র্যাভিটি। তার মানে আমি বুঝতে পারছি যে সেন্টার অফ গ্র্যাভিটি যেই পয়েন্ট দিয়ে আমার পুরা সাবস্টেন্স এর যে ওয়েটটা আছে সেই ওয়েটটা যেই পয়েন্ট দিয়ে আমার পাস করবে সেই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে দেখেন এখানে আমরা একটা কোশ্চেন পড়তে নিয়ে কিন্তু তিনটা কোশ্চেন আরও পড়ে ফেললাম, যে আমার রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কি হবে, যে ডায়াগোনালগুলো যেই পয়েন্টে কাট করবে সেইটাই তার সেন্টার অফ গ্র্যাভিটি। আর আমার সার্কুলারের ক্ষেত্রে অবশ্যই এর যে সেন্টার পয়েন্ট আছে সেটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। আর ট্রায়াঙ্গেল হলে এর যে মধ্যমাগুলো আছে, মধ্যমাগুলো যে পয়েন্টে কাট করবে সেটাই হচ্ছে তার সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে আমার এখানে যেটা ছিল যে আমরা একটা সাবস্টেন্স আছে তার হোল ওয়েটটা কোন পয়েন্ট দিয়ে পাস করে সেটা হচ্ছে আমার সেন্টার অফ গ্র্যাভিটি অথবা সেন্ট্রয়েড। তার মানে আমার সেন্ট্রয়েড এই কোশ্চেন 3টা দেখেন এখানে বলছে দ্য টার্ম সেন্ট্রয়েড ইজ, অর্থাৎ সেন্ট্রয়েডটা কি। তা সেন্ট্রয়েড আর আমরা একটু আগে আলোচনা করলাম সেন্ট্রয়েড এবং সেন্টার অফ গ্র্যাভিটি এই দুইটা কিন্তু সেম। তাহলে আমি যদি অপশনগুলো খেয়াল করি, এখানে যে অপশনগুলো আছে সেগুলো দেখেন বলছে দ্য সেম অ্যাজ সেন্টার অফ গ্র্যাভিটি, তার মানে বোঝাই যাচ্ছে যে এ নাম্বার যেটা সেটাই আমার অ্যান্সার হবে। তারপরে বলছে দ্য পয়েন্ট অফ সাসপেনশন, এরপরে দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য রেজাল্টেন্ট of all the forces tending to cause a body to rotate about a certain axis, none of the above। এখন এগুলোর ভিতরে আমরা কিন্তু প্রথমেই বললাম যে সেন্ট্রয়েড এবং সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু সেম, অর্থাৎ আমার যে টোটাল ওয়েটটা যে পয়েন্ট দিয়ে আমার ক্রস যে পাস করবে সেই পয়েন্টটাকেই আমরা বলবো হচ্ছে সেন্ট্রয়েড অথবা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে আমরা এখানে বলতে পারছি দ্য সেম অ্যাজ সেন্টার অফ গ্র্যাভিটি। এরপরে আমরা যদি আমাদের নেক্সট কোশ্চেনে যাই, এখানে কোশ্চেন 4, এটা এখানে আমার বলছে কো প্ল্যানার নন কনকারেন্ট ফোর্সেস আর দোজ ফোর্সেস হুইচ ড্যাশ অ্যাট ওয়ান পয়েন্ট বাট দেয়ার লাইন্স অফ অ্যাকশন লাই অন দ্য সেম প্লেন। অর্থাৎ বলছে যে তার কো প্ল্যানার, এখন এখানে অপশন দেওয়া আছে মিট, ডু নট মিট, এইদার এ অর বি। তো এটা আসলে সি নাম্বার অপশনটা হবে বোথ এ অর বি, এখানে কোশ্চেনে এটা এইদার ছিল, এটা বোথ হবে, আর ডি হচ্ছে নান অফ দিস। এখন এখানে আমার খেয়াল করুন, আমার বলছে যে প্রথমে আমাকে বুঝতে হবে যে কো প্ল্যানার এবং নন কনকারেন্ট এই ফোর্স দুইটা আসলে কি বোঝাচ্ছে। কো প্ল্যানার ফোর্স মানে হচ্ছে নামের ভিতরে খেয়াল করেন কো প্ল্যানার, অর্থাৎ একই প্লেনে। যদি আমার একই প্লেনে আমার যে ফোর্সগুলো আছে সেগুলো সবগুলো যদি একটা প্লেনেই থাকে তখন ওই ধরনের ফোর্সকে বলা হচ্ছে কো প্ল্যানার ফোর্স, যেটা এখানে কোশ্চেনে দেওয়া আছে যে লাই অন দ্য সেম প্লেন, অর্থাৎ একই প্লেনে যদি থাকে। আর নন কনকারেন্ট ফোর্স হচ্ছে, কনকারেন্ট আগে বুঝি, কনকারেন্ট হচ্ছে যে আমার যে বিভিন্ন ফোর্সগুলো আছে সেগুলো যদি যে কোনো একটা পয়েন্টে মিট করে তখন সেটাকে বলে কনকারেন্ট। আর নন কারেন্ট তাহলে তার উল্টা হবে, অর্থাৎ আমার যে বিভিন্ন ফোর্সগুলো আছে সেগুলো যদি কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে আমার মিট না করে তখন সেটাকে বলবে নন কনকারেন্ট। তাহলে কো প্ল্যানারের জন্য কোশ্চেনে আমার বলা আছে যে এটা হচ্ছে লাই অন দ্য সেম প্লেন, কিন্তু নন কনকারেন্ট যেটা সেটার জন্য আমাকে ড্যাশ দিয়ে দেওয়া আছে, ড্যাশে আমাকে বসাতে হবে ওখানে কি আমরা কি বসাবো, মিট অ্যাট ওয়ান পয়েন্ট না, কারণ হচ্ছে আমরা কনকারেন্ট যদি থাকতো তখন আমরা লিখতে পারতাম মিট অ্যাট ওয়ান পয়েন্ট, যেহেতু নন কনকারেন্ট অর্থাৎ এর উল্টা, তখন আমরা অবশ্যই আমাদের অ্যান্সার হবে ডু নট মিট অ্যাট ওয়ান পয়েন্ট। এখানে খেয়াল করেন, এখানে আমরা একটা প্লেন দেখতে পাচ্ছি যে প্লেনের উপরে তিনটা ফোর্স কাজ করছে, অর্থাৎ সেম প্লেনের উপরে ধরেন এটা আমার এক্স এক্সিস, তাহলে এক্স এক্সিসের উপরে তিনটা ফোর্স কাজ করছে অর্থাৎ সেম প্লেনে, তাহলে এই ধরনের ফোর্সকে আমরা বলবো হচ্ছে কো প্ল্যানার ফোর্স। খেয়াল করেন একই প্লেনে যদি আমার যতগুলো ফোর্স আছে সবগুলোই যদি একই প্লেনেই কাজ করে তখন তাকে আমরা বলবো হচ্ছে কো প্ল্যানার ফোর্স। আর যদি এর উল্টা হয়ে যায় অর্থাৎ বিভিন্ন প্লেনে ফোর্সগুলো কাজ করে তখন আমরা বলি হচ্ছে নন কো প্ল্যানার ফোর্স। এখন আমার কনকারেন্ট ফোর্স, যেটা কনকারেন্ট ফোর্স আমরা কি বললাম যে বিভিন্ন যে ফোর্সগুলো আছে সেই ফোর্সগুলো যদি কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে মিট করে তখন সেই ফোর্সকে আমরা বলি হচ্ছে আমাদের কনকারেন্ট ফোর্স। এখানে দেখেন এখানে চারটা ফোর্স দেখতে পাচ্ছি, চারটা ডিরেকশনে আছে, কিন্তু এদের একটা নির্দিষ্ট পয়েন্টে মিট করেছে, তাহলে নির্দিষ্ট পয়েন্টে মিট করলে সেই ফোর্সকে আমরা বলবো হচ্ছে কনকারেন্ট ফোর্স। তাহলে এখান থেকে দেখেন আমরা কিন্তু দুইটা ডেফিনেশন শিখে গেলাম, আমরা আরও চারটা ডেফিনেশন এখান থেকেই শিখবো, তাহলে টোটাল 6টা কোশ্চেন আসলে আমাদের পড়া হয়ে যাচ্ছে এখান থেকেই। তাহলে কনকারেন্ট ফোর্স হচ্ছে চারটা ফোর্স একই পয়েন্টে মিট করেছে। তাহলে আমার কোশ্চেনে কিন্তু আমরা জাস্ট এর যদি উল্টা করি তাহলে আমরা নন কো প্ল্যানার এবং নন কনকারেন্ট ফোর্স পেয়ে যাব। তাহলে নন কো প্ল্যানার কি হবে, যে একই প্লেনে যদি আমার ফোর্সগুলো না থাকে তখন সেটা হবে নন কো প্ল্যানার। আর নন কনকারেন্ট হবে যখন আমার যে ফোর্সগুলো আছে সেগুলো যদি একটা নির্দিষ্ট পয়েন্টে মিট না করে অর্থাৎ ডু নট মিট অ্যাট ওয়ান পয়েন্ট, তখন সেটা হয়ে যাবে হচ্ছে নন
কনকারেন্ট ফোর্স, অর্থাৎ আমরা যে দুইটা ডেফিনেশন এখানে দেখতে পাচ্ছি তার উল্টাটাই হচ্ছে এদের সাথে আমরা নন লাগিয়ে দিব। তাহলে আপনি কিন্তু ওর নাম দেখেই আপনি ওর ডেফিনেশনটা খুব সহজেই লিখতে পারবেন বা আপনি অ্যান্সার করতে পারবেন। তাহলে নামটা খেয়াল করবেন, নামের সাথে আমার কি আছে। তাহলে আমরা যে এইখানে 4টা ডেফিনেশন শিখলাম, আমরা সেই ডেফিনেশনগুলো যদি দেখি, দেখেন প্রথমে কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্স। তাহলে কোপ্ল্যান মানে হচ্ছে একই প্লেনে আমার সব ফোর্স থাকবে, অর্থাৎ সেম প্লেন, আর কনকারেন্ট মানে হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট মিট করবে। তার মানে আমরা এখানে খুব সংক্ষেপে লিখতে পারি যে সেম প্লেন আর মিট অ্যাট ওয়ান পয়েন্ট, তাহলে সেটাকে আমরা বলবো কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্স। এবার দেখেন কোপ্ল্যানার নন কনকারেন্ট। তাহলে কোপ্ল্যানার মানে আমরা বুঝলাম যে সেম প্লেনে থাকবে, আর যেহেতু নন কনকারেন্ট তার মানে এরা যে ফোর্সগুলো আছে কোনো নির্দিষ্ট একটা পয়েন্টে কাট করবে না, অর্থাৎ ডু নট মিট অ্যাট ওয়ান পয়েন্ট। তাহলে দেখেন খুব সহজে কিন্তু ডেফিনেশনগুলো আমরা পাচ্ছি। এরপরে খেয়াল করুন আমাদের যে নন কোপ্ল্যানার আছে সেটা যদি আমরা ডেফিনেশন আমরা আসি এবার, নন কোপ্ল্যানার কনকারেন্ট। তাহলে নামের ভিতরে আছে নন কোপ্ল্যানার, অর্থাৎ একই প্লেনে থাকবে না, আর কনকারেন্ট মানে একটা পয়েন্টে কাট করবে, মিট করবে। তাহলে আমরা লিখতে পারি যে নট অ্যাট সেম প্লেন, কিন্তু নট সেম প্লেন আর মিট অ্যাট ওয়ান পয়েন্ট, যেহেতু কনকারেন্ট। তাহলে ডেফিনেশন থেকে আমরা এই নাম থেকে কিন্তু ডেফিনেশন দিতে পারছি। নন কোপ্ল্যানার তার মানে একই প্লেনে নাই, আবার নন কনকারেন্ট তার মানে একটা পয়েন্টেও মিট করবে না। তার মানে আমরা বলতে পারছি যে এটা কোনো একটা নির্দিষ্ট প্লেনে নাই, বিভিন্ন প্লেনে আছে এই কারণে, এবং এর হচ্ছে নন কনকারেন্ট যেহেতু, তার মানে এখানে আমার নন কনকারেন্ট কোনো নির্দিষ্ট একটা পয়েন্টে মিট করবে না। তার মানে নট সেম প্লেন প্লাস নট মিট অ্যাট ওয়ান পয়েন্ট। তার মানে দেখেন আমাদের এখানে কোশ্চেন ছিল একটা কোশ্চেন থেকে আমরা কিন্তু 6টা ইম্পর্টেন্ট কোশ্চেন পড়ে ফেললাম। তাহলে আপনারা যখন প্রিপারেশন নেবেন, বিগত সালে যে কোশ্চেনগুলো এসেছে, আপনারা একটা কোশ্চেন সলভ করার সময় ওই কোশ্চেনের যে অপশনগুলো আছে সেগুলো ধরে ওই রিলেটেড কোশ্চেনগুলো পড়বেন। তাহলে দেখবেন যে আপনি স্বাভাবিকভাবে আপনি যখন একটা চ্যাপ্টারে 300-350টা কোশ্চেন পড়বেন, স্বাভাবিকভাবে আপনি যখন সামনের দিক থেকে পড়ে আবার পিছনের দিকে যাবেন, আবার পিছন থেকে সামনে যাবেন, স্বাভাবিকভাবে ভুলে যাবেন। কিন্তু আপনি যখন আপনার অপশন অনুযায়ী পড়বেন তখন কিন্তু আপনার সেই জিনিসটা খুব সহজেই মনে থাকবে, সেই টপিক্সটা খুব সহজেই মনে থাকবে। এই কারণে যখন কোনো কোশ্চেন পড়বেন অবশ্যই তার অপশনগুলো যেগুলো, সেই অপশনগুলো জানার চেষ্টা করবেন যে এগুলোর আসলে কি বুঝাচ্ছে আমার। তাহলে এবার আমরা আমাদের নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন যাওয়ার আগে কোশ্চেন 4টা দেখেন, এবার কিন্তু আপনি নিজেই পারবেন। এখানে কোপ্ল্যানার নন কনকারেন্ট ফোর্স যেটা আমাদের ছিল সেটাই আমরা আবার ওই কোশ্চেনটাই দেখাচ্ছি। কোপ্ল্যানার মানে একই প্লেনে থাকবে, আর নন কনকারেন্ট মানে হচ্ছে আমরা বললাম নন কনকারেন্ট কখন হয়, যখন একটা পয়েন্টে মিট করে না। তাহলে আমার অপশন ছিল ড্যাশ অ্যাট ওয়ান পয়েন্ট, তার মানে এটা আমার হবে ডু নট মিট অ্যাট ওয়ান পয়েন্ট, কারণ নন কনকারেন্ট ফোর্স হলেই হবে হচ্ছে ডু নট মিট অ্যাট ওয়ান পয়েন্ট। তাহলে দেখেন এখন কিন্তু আপনি খুব সহজেই এটার অ্যান্সার করতে পারছেন। তাহলে এইভাবে অপশন অনুযায়ী পড়ার চেষ্টা করবেন, তাহলে সহজে মনে রাখতে পারবেন। এবার মোমেন্ট অফ ইনারশিয়াটা কি? মোমেন্ট অফ ইনারশিয়া আমরা জানি যে মোমেন্ট অফ মোমেন্ট, অর্থাৎ আমার সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া অথবা সেকেন্ড মোমেন্ট অফ ম্যাস অথবা সেকেন্ড মোমেন্ট অফ ফোর্স, অর্থাৎ এরিয়া, মাস বা ফোর্স এগুলোর যদি আমি সেকেন্ড মোমেন্ট করি, অর্থাৎ মোমেন্ট অফ মোমেন্ট করি, তখনই আমরা তাকে বলি হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। তো মোমেন্ট অফ ইনারশিয়া আপনারা এগুলোর ম্যাথ অলরেডি আমরা আমাদের ভিডিওগুলোতে আলোচনা করেছি, এই কারণে অপশনটা হবে হচ্ছে অল অফ দিস। তো আপনারা মোমেন্ট অফ ইনারশিয়া জানেন। তো দেখেন এখানে একটা আমার রিজিড বডি আছে, তো এই রিজিড বডির মাসটা যদি আমার এম হয়, তখন আমি আমার ধরেন এই রিজিড বডির ভিতরে আরও ছোটো ছোটো অসংখ্য এরকম পার্টিকেল আছে ছোট ছোট, সেগুলোর ভর যদি আমার M1, M2, M3, M4 এরকম হয়, এবং সেগুলোর যদি আমার এক্সিস থেকে ডিস্টেন্স K1, K2, K3 এইভাবে ডিস্টেন্সগুলো হয়, তখন কিন্তু আমরা এর মোমেন্ট অফ ইনারশিয়া কীভাবে পাই, I = M1 K1 স্কোয়ার প্লাস M2 K2 স্কোয়ার প্লাস M3 K3 স্কোয়ার, এরকম ডট ডট দিয়ে আরও যদি থাকে সেগুলো। তার মানে আমরা এটাকে সংক্ষেপে কি লিখতে পারি, মোমেন্ট অফ ইনারশিয়া I = কিন্তু আমরা লিখতে পারি mk স্কোয়ার। এখানে কে যেটা, এটা কিন্তু আমরা জানি যে রেডিয়াস অফ জাইরেশন, যেটাকে আসলে আমরা বাংলায় বলি হচ্ছে জড়তার ভ্রামক। তো এখানে আমরা আমাদের যে ইউনিট মাস মোমেন্ট যেটা, তার ইউনিটটা হয় হচ্ছে কেজি মিটার স্কোয়ার। এর খেয়াল রাখবেন, অনেক সময় এই কোশ্চেনটা আসে যে মাস মোমেন্টের ইউনিট কি, আবার অনেক সময় আসে যে মোমেন্ট অফ ইনারশিয়ার ইউনিট কি। মোমেন্ট অফ ইনারশিয়ার ইউনিট হচ্ছে মিটার টু দি পাওয়ার 4, অর্থাৎ খেয়াল রাখবেন যে আমার লেন্থের যে ইউনিট তার টু দি পাওয়ার 4, অর্থাৎ সেন্টিমিটার টু দি পাওয়ার 4 অথবা ইঞ্চ টু দি পাওয়ার 4 অথবা আমার ফিট টু দি পাওয়ার 4 অথবা মিলিমিটার টু দি পাওয়ার 4। এটা খেয়াল রাখবেন যে আমার যে লেন্থের যে ইউনিটটা তার টু দি পাওয়ার যদি আমি 4 করি, সেটাই হচ্ছে আমার ইউনিট অফ মোমেন্ট অফ ইনারশিয়া।
এবার 6 নাম্বার দেখেন আমাকে বলছে দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ রেক্ট্যাঙ্গেল লাইস অ্যাট এ পয়েন্ট হোয়ার ইটস টু ডায়াগোনাল মিট ইচ আদার। তাহলে খেয়াল করেন এই কোশ্চেনটা কিন্তু অলরেডি আমরা পড়ে এসেছি। সেখানে আমরা আমাদের যে অপশন অনুযায়ী পড়ার যে সুবিধাটা দেখেন, আমরা অলরেডি কিন্তু এই কোশ্চেন পড়েছি, আবার সেটা দেখেন বিআরইবি 15তে এসেছে। এখানে বলছে যে একটা রেক্ট্যাঙ্গেলের যে সেন্টার অফ গ্র্যাভিটি সেটা কোথায় থাকে, তাহলে আমরা ওখানে পড়ে এসেছি যে আমাদের রেক্ট্যাঙ্গেল যদি থাকে, আমরা এর ডায়াগোনাল দুইটা যেখানে আমার মিট করে, অর্থাৎ ডায়াগোনাল দুইটা যেখানে কাট করে সেই পয়েন্টে এর সেন্টার অফ গ্র্যাভিটি থাকে। তার মানে আমার কোশ্চেনের সেটা অনুযায়ী কিন্তু এটা আমরা এগ্রি করছি, অর্থাৎ ইয়েস। এটা আলোচনা করেছি যে রেক্ট্যাঙ্গেল থাকলে এর ডায়াগোনাল দুইটা আমরা যেখানে কাট করবে সেই পয়েন্টেই হচ্ছে রেক্ট্যাঙ্গেলের সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে। তার মানে আমার এটা যে বলা আছে এটা কিন্তু আমরা এটার সাথে এগ্রি করছি। আর সার্কুলারের ক্ষেত্রে আমরা দেখছি এর সেন্টারে থাকে, আর ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে দেখেছি মধ্যমাগুলো যে পয়েন্টে কাট করে সেখানে সেন্টার অফ গ্র্যাভিটি থাকে। তাহলে এইভাবে আপনারা যখন পড়বেন অপশন অনুযায়ী বিভিন্ন আপনার যে অপশনগুলো আছে সেই অনুযায়ী পড়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব সহজেই অনেকগুলো কোশ্চেন পড়া হয়ে যাবে, তাহলে সহজে ভুলবেন না। এরপরে কোশ্চেন 7 এখানে বলছে দ্য ইউনিট অফ মোমেন্ট অফ ইনার্শিয়া। এই যে এটা আমরা একটু আগেই পড়লাম যে ইউনিট হচ্ছে লেন্থের যে ইউনিট তার টু দি পাওয়ার 4 করলে আমি মোমেন্ট অফ ইনার্শিয়া ইউনিট পাবো। তাহলে এটা কি কেজি পার মিটার হবে না, কেজি পার মিটার স্কয়ারটাও হবে না, মিটার টু দি পাওয়ার 4। তার মানে আমার অ্যান্সার হবে হচ্ছে সি, মিটার টু দি পাওয়ার 4। মিটার কিউব যেটা এটাও আমার অ্যান্সার না, কারণ আমরা বলেছি লেন্থের যে ইউনিট তার টু দি পাওয়ার 4 করবো, তাহলেই আমার মোমেন্ট অফ ইনার্শিয়ার ইউনিট। তাহলে আমি এখান থেকে খুব সহজেই পেয়ে গেলাম মিটার টু দি পাওয়ার 4, এটাই হচ্ছে আমার মোমেন্ট অফ ইনার্শিয়ার ইউনিট। তাহলে আমার কোশ্চেন 7 চলে গেল, আমরা 7টা কোশ্চেন অলরেডি সলভ করে ফেলেছি। এবার কোশ্চেন 8 এখানে আমাকে বলছে এ বডি উইল বিগিন টু মুভ ডাউন অ্যান ইনক্লাইন্ড প্লেন ইফ দ্য অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন অফ দ্য প্লেন ইজ ড্যাশ দ্য অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অর্থাৎ আমার এখানে অপশনগুলো কি আছে সেগুলো দেখেন, ইকুয়াল টু, লেস দ্যান, গ্রেটার দ্যান, নান অফ দিস। অর্থাৎ আমার বলছে যে একটা বডি একটা ইনক্লাইন্ড প্লেনে আছে, এখন হচ্ছে এর যে ফ্রিকশন অ্যাঙ্গেল আছে এবং ইনক্লাইনেশন অ্যাঙ্গেল, বলতেছে যে ইনক্লাইনেশন অ্যাঙ্গেল এবং ফ্রিকশন অ্যাঙ্গেলের মধ্যে যে রিলেশন এটা কি হলে বডিটা আমার মুভ করা শুরু করবে। তাহলে এটা আমাদের খেয়াল করতে হবে। এখানে আমার অ্যান্সারটা দেখেন গ্রেটার দেন, তো আমরা এটা আলোচনা করব, তাহলে খুব সহজে বুঝবেন যে কেন বলছে যে আমার অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন যখন অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের চেয়ে বেশি হবে তখনই বলছে যে আমার এটা আস্তে আস্তে মুভ করবে। তাহলে এটা কেন বলছে যে আমার অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন কেন বেশি হতে হবে ফ্রিকশনের চেয়ে। তো আমরা যদি একটা হরিজন্টাল প্লেন ধরি, সেই প্লেনের উপরে যদি আমার কোনো সাবস্টেন্স অর্থাৎ কোনো একটা রেক্ট্যাঙ্গেল সাপোজ একটা বস্তু আছে, সেই বস্তুটা যখন আমার একটা হরিজন্টাল প্লেনে থাকবে, আপনি যদি কোনো এক্সটার্নাল ফোর্স না দেন, এ কিন্তু সারা জীবনে, ওটা যদি জড় বস্তু হয় ওটা কি করবে, ওটা সারা জীবন সেখানেই থাকবে। যেমন এটা ধরেন আমার একটা ইট আছে একটা হরিজন্টাল প্লেনের উপরে, এবার এই ইটটাকে আপনি যদি কোনো ফোর্স বা কেউ যদি এসে একে না নিয়ে যায়, এ কিন্তু সারা জীবন এইখানেই থাকবে, এ মুভ করবে না, কারণ এর এখানে শুধু আমার ফ্রিকশন অ্যাঙ্গেল আছে, ফ্রিকশন কোএফিসিয়েন্টের কারণে, কিন্তু এখানে কিন্তু কোনো আমার অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন নাই, যেহেতু আমার এটা হরিজন্টাল প্লেন, তার মানে আমার এই বস্তুটা এখানেই থাকবে। কিন্তু এবার আমাদের যে প্লেনটা আছে সেই প্লেনটাকে যদি আমরা আস্তে আস্তে এটাকে ইনক্লাইন করতে থাকি, অর্থাৎ আমার অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন যেটা এই ভ্যালুটা যদি আমার বাড়তে থাকে আর অ্যাঙ্গেল অফ ফ্রিকশন এটা যদি আমার কমতে থাকে, আমার যখন অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন বাড়ে স্বাভাবিকভাবে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আমার কমতে থাকে। তাহলে আমি যদি এটা দেখেন এটা ডটেড ছিল, এবার আমরা এটাকে ইনক্লাইন করে দিলাম, আস্তে আস্তে প্লেনটাকে বাঁকা করে ধরলাম। এবার বাঁকা করলে কি হবে, আমার কিন্তু অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনের ভ্যালু বেড়ে গেল। এখন অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে যায় যখন অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন এবং অ্যাঙ্গেল অফ ফ্রিকশন সেম হয়। সেম হলে কি হয়, তখন দেখা যায় যে সেই বডিটার ভিতরে অর্থাৎ এই সাবস্টেন্সের ভিতরে একটা মুভ করার টেন্ডেন্সি আসে, কিন্তু এটা কিন্তু এখনো মুভ করে না। তাহলে কখন মুভ করবে, এই ইনক্লাইন প্লেনটাকে যখন আমি আরো ইনক্লাইন করব, অর্থাৎ আমার অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন যখন আমার অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের চেয়ে বেশি হয়ে যাবে, তখনই কি হবে, তখন আমার বস্তুটা আস্তে আস্তে এবার নিচের দিকে নামতে থাকবে। তাহলে এখানে খেয়াল রাখবেন যে আমার অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন কিন্তু এই জন্যই বললো যে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন অফ দ্য প্লেন ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, অর্থাৎ আমার অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের চেয়ে যখনই আমার অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনটা বেড়ে গেল, তখন আমার ওই অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আর ওই বস্তুটাকে আটকায় রাখতে পারে নাই, এর ফলে আস্তে আস্তে এবার আমার এটা মুভ করা শুরু করেছে। কিন্তু এটা ইকুয়াল করবেন না, অনেক সময় অনেকে এটা অ্যান্সার ইকুয়াল দেন, ইকুয়াল দিলে কিন্তু এটা ভুল হয়ে যাবে, কারণ ইকুয়াল দিলে ওর ভিতরে মুভ করার টেন্ডেন্সি এসেছে কিন্তু এখনো ও কি করছে না, মুভ করছে না। যখনই আমার অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন বেড়ে গেল সেই সময় ও হচ্ছে মুভ করা শুরু করবে। আমার যে ফ্রিকশন ক্যাপাসিটি আছে সেই ফ্রিকশন ক্যাপাসিটির চেয়ে এবার ওর অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন বেশি হয়ে গিয়েছে, ফলে এবারও কি করবে, এবার মুভ করবে। মুভ করার টেন্ডেন্সি ততক্ষণই ছিল যতক্ষণ ইনক্লাইনেশন, অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন এবং অ্যাঙ্গেল অফ ফ্রিকশন সেম ছিল।
তো অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনকে আপনারা খেয়াল রাখবেন, এটাকে কিন্তু অ্যাঙ্গেল অফ রিপোজও বলে। কোনো বইয়ে দেখবেন এটা অ্যাঙ্গেল অফ রিপোজ লেখা থাকবে, তাহলে রিপোজ লেখা থাকলে আপনারা এটা ভুল করবেন না। এবার কোশ্চেন 9 এখানে বলছে ইন আইডিয়াল মেশিন মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ড্যাশ ভেলোসিটি রেশিও। তাহলে আমার মেকানিক্যাল অ্যাডভান্টেজ এবং ভেলোসিটি রেশিও কি, এটা কিন্তু আমাকে ফার্স্টে জানতে হবে। তো এখানে বলছে ইকুয়াল টু, লেস দেন, গ্রেটার দেন, নান অফ দিস। অর্থাৎ মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি ভেলোসিটি রেশিওর সমান নাকি এর চেয়ে কম অথবা এর চেয়ে বেশি। তাহলে আমাকে ফার্স্টে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি এবং ভেলোসিটি রেশিও কি মেশিনের, সেটা আমাকে জানতে হবে। তো এখানে অ্যান্সারটা প্রথমে আমি দিয়ে দিয়েছি যে ইকুয়াল টু, অর্থাৎ মেকানিক্যাল অ্যাডভান্টেজ যখন ভেলোসিটি রেশিওর সমান হবে তখনই আমরা এটাকে আইডিয়াল মেশিন বলবো। তো কেন বললাম এটা আমি এখন ডিটেলস আলোচনা করব, তাহলে আপনার খুব সহজে আপনাদের এটা মনে থাকবে। তাহলে এটা আমরা আলোচনা করার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ কাকে বলবো আর ভেলোসিটি রেশিও কাকে বলবো। তো মেকানিক্যাল অ্যাডভান্টেজ হচ্ছে যে লোড লিফটেড, অর্থাৎ আমরা যেই লোডটাকে লিফট করছি সেটা ডিভাইডেড বাই যদি ইফোর্ট অ্যাপ্লাইড, অর্থাৎ যেটা দ্বারা আমরা টেনে ওই লোডটাকে তুলছি সেটা লোড লিফটেড ডিভাইডেড বাই ইফোর্ট অ্যাপ্লাইড যদি করি তখন আমরা পাই যেটা, সেটাকেই বলা হয় হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। তাহলে এই ডেফিনেশনটা মনে রাখেন। এবার আমরা ভেলোসিটি রেশিও কাকে বলে সেই ডেফিনেশনটা পড়ি, তারপরে আমরা এফিসিয়েন্সিতে যাব। তাহলে ভেলোসিটি রেশিওর ক্ষেত্রে বলছে ডিস্টেন্স মুভড বাই দ্য ইফোর্ট, অর্থাৎ আমরা যে ইফোর্ট অ্যাপ্লাই করেছি এর ফলে কতটুকু ডিস্টেন্স মুভ করেছে, আর ডিস্টেন্স মুভড বাই দ্য লোড, অর্থাৎ লোডের নিজের কারণে কতটুকু সে ডিস্টেন্স মুভ করেছে সেইটা। এই দুইটা রেশিও হচ্ছে ভেলোসিটি রেশিও। এখন এই যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ এবং ভেলোসিটি রেশিও, এটা আসলে কি, আমাকে বলছে এফিসিয়েন্সি সমান আমরা জানি আউটপুট বাই ইনপুট। তাহলে আউটপুট হচ্ছে আমি কতটুকু মেকানিক্যাল অ্যাডভান্টেজ পেলাম সেটা, আর ভেলোসিটি রেশিওটা হচ্ছে আমি ইনপুট। তাহলে আমরা কিন্তু জানি যে আমার এফিসিয়েন্সি মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট, অর্থাৎ আমি ইনপুটে কতটুকু দিলাম আউটপুটে কতটুকু পেলাম। তো যখন আমার মেকানিক্যাল অ্যাডভান্টেজ এবং ভেলোসিটি রেশিও সেম হবে তখন কিন্তু আমার এফিসিয়েন্সি সমান 1 হবে, অর্থাৎ এফিসিয়েন্সি 100 হবে। তো এই ধরনের মেশিনকেই আসলে আইডিয়াল মেশিন বলে, যেটার এফিসিয়েন্সি আমার 100%। তাহলে এখানে আমাকে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এফিসিয়েন্সি সমান এম এ বাই ভিআর। এম এ হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ভিআর হচ্ছে ভেলোসিটি রেশিও। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ধরেন 10, ভেলোসিটি রেশিও 10, তাহলে 10/10 করলে এফিসিয়েন্সি আমার 1 আসছে, অর্থাৎ 100%। তার মানে বোঝাই যাচ্ছে যখন আমার মেকানিক্যাল অ্যাডভান্টেজ এবং ভেলোসিটি রেশিও সেম হবে তখনই সেটাকে আমরা আইডিয়াল মেশিন বলতে পারবো। এই কারণে আমাদের অ্যান্সার এটার ক্ষেত্রে হলো হচ্ছে ইকুয়াল টু। তো এই এফিসিয়েন্সির উপর ভিত্তি করে আসলে মেশিনকে 3টা ভাগে ভাগ করা হয়, আমরা সেটা দেখব, আলোচনা করব, আমাদের একটু পরে সেটা আলোচনা করব। তো সেখানে একটা হচ্ছে আইডিয়াল মেশিন, আর একটাকে বলে রিভার্সিবল মেশিন, আর একটাকে বলে রিভার্সিবল মেশিন অর্থাৎ নন রিভার্সিবল মেশিন। তাহলে আমাদের যে আইডিয়াল মেশিন এফিসিয়েন্সি আমরা দেখলাম কি আউটপুট বাই ইনপুট, অর্থাৎ ইনপুট আমি কত দিলাম আউটপুটে কত পাচ্ছি সেটা আউটপুট বাই ইনপুট করলে আমরা এফিসিয়েন্সি পেয়ে যাই। তাহলে আমরা দেখলাম এফিসিয়েন্সি যদি আমার 1 হয় অর্থাৎ 100% হয় সেটাকে আমরা সেই মেশিনকে বলেছি আইডিয়াল মেশিন। কিন্তু এফিসিয়েন্সি যদি আমার 50%-এর চেয়ে বেশি হয় তখন আমরা সেই ধরনের মেশিনকে কি বলবো, এফিসিয়েন্সি 50%-এর চেয়ে বেশি হলে সেই ধরনের মেশিনকে বলা হয় হচ্ছে রিভার্সিবল মেশিন। অর্থাৎ এই মেশিন আমার এফিসিয়েন্সি যখন 50%-এর বেশি হয় আমি যদি এই মেশিনকে বন্ধ করি তারপরে কিছুটা হলেও এটা রিভার্স করতে পারে, এটাকে বলে হচ্ছে রিভার্সিবল মেশিন। এই কারণে নামের ভিতরেই আছে রিভার্সিবল মেশিন। কিন্তু আমার যেটা নন রিভার্সিবল মেশিন সেটা হচ্ছে আমার এফিসিয়েন্সি অবশ্যই 50%-এর চেয়ে কম হবে। তো এই 3টা যে এফিসিয়েন্সির সাথে যে 3টা ডেফিনেশন, এই ডেফিনেশন 3টা অবশ্যই মনে রাখবেন, কারণ এই কোশ্চেন কিন্তু প্রায় দেখা যায় যে বিআরইবির যে পরীক্ষাগুলো হয় সেখানে এই কোশ্চেনটা প্রায়ই আসে। এই যে কোশ্চেন 10 দেখেন, এখানে কিন্তু এই কোশ্চেনটাই এসেছে, বলছে এ মেশিন হ্যাভিং অ্যান এফিসিয়েন্সি লেস দ্যান 50% ইজ নোন অ্যাজ। তাহলে আমরা কিন্তু এটা দেখলাম যে 50%-এর কম হলে সেটাকে বলা হয় হচ্ছে নন রিভার্সিবল মেশিন, আর 50%-এর বেশি হলে সেটাকে বলে রিভার্সিবল মেশিন, আর যদি আমার 100% এফিসিয়েন্সি হয় তখন সেটাকে বলে হচ্ছে আইডিয়াল মেশিন। তাহলে আপনারা এই 3টা ডেফিনেশন কিন্তু অবশ্যই পড়বেন, এফিসিয়েন্সি অনুযায়ী মেশিনের যে টাইপগুলো দেখলাম সেগুলো অবশ্যই পড়বেন। তো আমি এইভাবে ধারাবাহিকভাবে আজকে 1 থেকে 10 পর্যন্ত আলোচনা করলাম বিআরইবির 15। এই 10টা কোশ্চেন পড়তে গিয়ে দেখেন আমাদের কিন্তু প্রায় টোটাল 35টা থেকে 40টা কোশ্চেন পড়া হয়ে গিয়েছে। আপনারা যদি এই 10টা কোশ্চেন আমি যেভাবে বললাম এইভাবে যদি আপনারা অন্য কোশ্চেনগুলো নিজেদের মতো করে পড়েন তাহলে আপনারা খুব সহজে অনেকগুলো কোশ্চেন পড়তে পারবেন যেগুলো সহজে মনে থাকবে। তো আমি আমার নেক্সট ভিডিওগুলোতেও চেষ্টা করব যে কোশ্চেন 11 থেকে কোশ্চেন 20 পর্যন্ত যে টোটাল 10টা কোশ্চেন আছে সেগুলো আবার এইভাবে ডিটেইলে 4টা অপশন ধরে ধরে কভার করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।